চীনের প্রেসিডেন্টের সাথে বেইজিংয়ে প্রধান উপদেষ্টার বৈঠক, শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠায় চাইলেন সহযোগিতা। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। ঈদের স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে গাড়ির ধীরগতি থাকলেও নেই বড় ধরনের যানজট, রেলে নির্ঝঞ্ঝাট যাত্রা। আমি 10 দিন আগে সিট কাটছিলাম, 10 দিনে অনলাইনে আমি সিট পাইছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। গাড়ির টানে বাড়ি যেতে হবে, খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। ঈদে বাড়ি যাবো, সেই আনন্দের জন্য এই কষ্ট কোনো বিষয় না ভাই। 3 মাস ধরে আরাকান আর্মির হাতে বন্দী টেকনাফের 31 জেলে কারণ ছাড়াই ধরে নেয়ার অভিযোগ। সরকার শক্ত অবস্থান না নিলে বাড়বে সংকট। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 10টা নাগাদ বেইজিংয়ে বৈঠক হয়। গ্রেট হল অব দ্য পিপলসের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। জানান বিপুল জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ এবং সম্মানের সাথে প্রত্যাবাসনের ব্যাপারে চীনের শক্তিশালী ভূমিকা দেখতে চান। এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এই যাত্রায় চিরচেনা ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে, তবে নির্ধারিত সময়ের পর বাস ছাড়ার অভিযোগ আছে যাত্রীদের। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বাসে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন? ভোগান্তি আছে কিনা কোনো? শাওন, এবারের ঈদযাত্রা বলতে গেলে অনেকটাই ডিফারেন্ট, কারণ আমরা বিগত সময়গুলোতে যেমনটা দেখেছি যে এই ঈদ ঘনিয়ে আসার সময়টাই কিন্তু যাত্রীদের যেমন টার্মিনালগুলোতে ভিড় থাকে, বিশৃঙ্খলা, তবে এবার কিছুটা বলা যায় যে সেরকম পরিস্থিতি কিছুটা কম বলা যায়, যেহেতু জানেন যে এবারের গতকালকে থেকেই মানুষজন তাদের সরকারি প্রথম ছুটি ছিল আজকে থেকে, যার কারণে তারা অনেকেই গতকালকে তাদের অফিস করেই কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা কালকেই অনেকেই চলে গেছেন। তবে আস্তে আস্তে এই যাত্রা কিন্তু সময় গড়া বাড়ছে এবং টার্মিনালগুলোতে কিন্তু ঘরমুখ মানুষের ভিড় আসছে এবং তারা এখানে এসে লাইন ধরে তাদের টিকিট কেটে তারা কিন্তু তাদের গন্তব্যে যেতে পারছেন। তবে কিছু কিছু পরিবহন সংকটের কারণে আসলে আমরা দেখছি যে তাদের যাত্রাটা অনেকটা বিলম্বিত হচ্ছে। আমরা এখানে দেখছি যে বিআরটি এর চেয়ারম্যান মহোদয় রয়েছেন, তার কাছে একটু জানতে চাই, আপনারা তো এসেছেন, পরিদর্শন করেছেন, যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাই নাই। তারা মোটামুটি সন্তুষ্ট, যাত্রীরা মোটামুটি সন্তুষ্ট, তারা টিকিট সময় মতো পেয়েছে এবং নির্ধারিত দামেই পেয়েছে। আমরা এখানে অভিযোগ শুনেছি কিছুটা বিলম্বিত হচ্ছে বাস আসতে শুনছি যে বিলম্বিত হচ্ছে, কিছু স্টেশনে আসে নাই, এখনও পৌঁছায় নাই, হয়তো কোথাও আটকে গেছে বা যানজটে আটকা পড়েছে কিনা আমরা এখনও এই খবরটা পুরোপুরি পাইনি। ফলে আশা করি এরা আবার যোগাযোগ করছে, মালিক সমিতি যারা বাস ওনার তারা আবার যোগাযোগ করছে যত দ্রুত সম্ভব বাসটা আনা যায়, এবং বাস আসলেই তো তারা আবার একটা টিপ পায়, ফলে তাদের জন্য একটা। ধন্যবাদ শাওন। যেমনটি শুনছিলেন, আসলে এখানকার বিএটি এর চেয়ারম্যান এবং এখানকার বাস টার্মিনালে যে সকল নেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে গত রাতে যে সকল বাসগুলো আসলে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন জেলাতে গিয়েছে, সেই বাসগুলো মূলত আসতে দেরি হওয়াতেই যাত্রীদের নতুন করে বাস পেতে ভোগান্তি হচ্ছে। তবে এই ছাড়া বলা যায় যে ঈদযাত্রা শান্তিপূর্ণভাবেই নির্বিঘ্নে এখন পর্যন্ত চলছে, ঘরমুখ মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন। শাওন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এদিকে স্বস্তির কথা মাথায় রেখে অনেকে বেছে নিয়েছেন রেলযাত্রা। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়। ভোর থেকে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে ঢাকা। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময় 10 থেকে 15 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম
ত্যাগ করেছে। যদিও তা নিয়ে যাত্রীদের মাঝে তেমন কোনো উদ্বেগ নেই। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। যারা আগেই টিকিট কেটে রেখেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি জানিয়েছেন। তবে যারা টিকিট পাননি তারা কালোবাজারের অভিযোগ করেছেন। আমার কোনো ঝামেলা নেই, আমি সিট পাইছি। আমি 10 দিন আগে সিট কাটছিলাম, 10 দিন অনলাইনে আমি সিট পাইছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। খুব কষ্ট করে হলেও বাড়ি যাচ্ছি, যেহেতু ঈদের খুব অল্প কয়দিন ছুটি পেয়েছি। যাই হোক না, রিটার্নে বাড়ি যেতে হবে। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। দর্শক, কমলাপুর রেল স্টেশনে ব্রিফ করছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 28 তারিখ, আজকে 28 তারিখ, পঞ্চম দিনের মতো ঈদযাত্রা শুরু হলো। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মোটামুটি মানুষজনের ভিড় ছিল। অনেক মানুষ ট্রেনে তাদের বাড়িতে যাওয়ার জন্য এসেছে এবং ট্রেনে অ্যাভেল করতে পেরেছে, ট্রেনে যাত্রা করেছে। আর সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস মিলিয়ে 20টা ট্রেন ছেড়ে যায়। প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় ভিড় ছিল। এখন আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি, আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। হ্যাঁ, সকাল থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ ট্রেনেই সঠিক সময় চলে গেছে। একটা ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকালের, এটা একটু যান্ত্রিক সমস্যার কারণে মাত্র 35 মিনিট বিলম্বে ছেড়ে যায়। আর সব ট্রেনে সঠিক সময় চলে। আপনার সোনার বাংলা ট্রেনটা যেটা বলতেছেন ওই একটা ট্রেন যখন লেটে যায়, এটার পিছনে প্রতিটা ট্রেনে 10 মিনিট 5 মিনিট করে লেট যায়, সেটাকে সঠিক সময় হিসাবে ধরে নেওয়া হচ্ছে। সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের খবর জেনে নেব। আবারও ঈদযাত্রার খবর। সহকর্মী বিএম খোরশেদ সঙ্গে আছেন। এখন বিএম খোরশেদ, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে, সেটা একটু জানাবেন আমাদের। শাওন, আজকে কিন্তু আমরা গতকালকের চেয়ে সকাল থেকেই যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু পাটুরিয়া ঘাটে একটু বেশি দেখছি। যদিও এই মুহূর্তে যারা কিনা ভোরের দিকে অর্থাৎ সেহরি খেয়ে যারা আসলে রওনা হয়েছিলেন, সেই মানুষ, কর্মক্ষ মানুষ, তারা আসলে এই সকাল থেকেই ঘাটে এসে ভিড় করেছিল এবং সেই মানুষগুলো আসলে তখন পার হলো। তো এরপরে আবার তারা ধারণা করছেন যে হয়তো বিকেলের দিকে আর একটু চাপ বাড়তে পারে। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত যে বিষয়টি দেখছি যে যারা এই নৌ রুট ব্যবহার করছে, অর্থাৎ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট, সেই মানুষগুলোকে কিন্তু কোনো ধরনের দুর্ভোগ ভোগান্তিতে কিন্তু পড়তে হচ্ছে না। বড় ধরনের কোনো দুর্ভোগ ভোগান্তির অভিযোগ কিন্তু আসলে যাত্রীরা কিন্তু করেনি। এইখানে যে ঈদ প্রস্তুতি সেটি আমরা বিআইডব্লিউটিসির হচ্ছে 17টি ফেরি দিয়ে যানবাহন যাত্রী পারাপার করা হচ্ছে। একইভাবে 20টি ফেরি আজকে 20টি লঞ্চ রয়েছে, সেই লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে। যাত্রী এবং যানবাহন যেগুলো আসছে তারা কিন্তু এসেই সহজেই কিন্তু ঘাট পার হতে পারছে। এবং আমি বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা আসলে এই প্রস্তুতি নিয়ে আসলে স্বস্তি জানিয়েছেন এবং তারা বলছেন যে ঘরমুখ এইবার যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা সড়ক এবং নৌপথ সবখানে আসলে তাদের একটা স্বস্তি কিন্তু রয়েছে। শাওন, খোরশেদ, ধন্যবাদ আপনাকে। আর্মির হাতে প্রায় 3 মাস ধরে বন্দী টেকনাফের 31 জেলে। ভুক্তভোগী পরিবারগুলো বলছে কোনো কারণ ছাড়াই সাগর বা নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। বিজিবির সহায়তায় মাঝে মাঝে কিছু বন্দীদের ফেরত আনা গেলেও সশস্ত্র গোষ্ঠীটির হাতে এখনো অনেক বন্দী জেলে। কক্সবাজার সহকর্মী এহসান আল কুতুবিকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আল আমিন তালুকদার। টেকনাফের শাহপুরীর দ্বীপের ডেইলপাড়া
মৎস্যজীবী যুবক বেলালের বাড়িতে যমুনা টেলিভিশনের টিম। খবর পেয়ে এক এক করে আসতে থাকে বেশ কয়েকটি পরিবার, যাদের কোনো না কোনো সদস্য এখনও মিয়ানমারে বন্দী আরাকান আর্মির হাতে। এই ডেইলপাড়াতেই 15 পরিবারের সন্ধান মেলে, যাদের সন্তানকে আটকে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি। ভুক্তভোগীরা জানান, এ মাসের শুরুর দিকে সাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকে কোনো যোগাযোগ নেই পরিবারের সাথে। 15 মার্চ বিজিবির সহায়তায় বেশ কিছু জেলে ফেরত আসার পর তারা জানিয়েছে এখনও 31 জেলে বন্দী আছে আরাকান আর্মির হাতে। বাগি আছে না বর্মার বাগি আছে দড়ি লোক গেছে 26 জন লোক আসছিল ওখান থেকে মায়ানমার থেকে, এদের দিকে খবর পাইছি এরা ওখানে আছে। তো তখন একটা নিখোঁজ দরখাস্ত দিয়েছিলাম, ওখানে ওই লোকগুলো আসে না, একসাথে ধরছিল বহুত খোঁজ খবর না পাই। খালি আহদা হুদু মাসি চিনে হদে বর্মাত আছে হর মার্চ মাসের মাঝামাঝি যে 26 জেলেকে ফেরত আনে বিজিবি, তাদের মধ্যে অধিকাংশই শাহপরীর দ্বীপ এলাকার। আমাদের সাথে দেখা হয় ফিরে আসা কয়েকজনের সাথে। তাদের নির্দিষ্ট ক্যাম্পে নিয়ে যায় এবং ভালোভাবে রাখে। ভালোভাবে রাখছে, আমাদেরকে রুম দিছে ভালো। ওখানে আমাদের শাহপর দ্বীপের এই এক ট্রলারের 9 জন আর এক ট্রলারের 6 জন। তো ফ্যামিলির টেনশনে ছিলাম আর কি। আমরা কিন্তু ওখানে কোনো ধরনের হয় নাই, একদম ভালো ছিলাম। আসলে কি জেলেদের ধরে নিয়ে জামায়া ধরে রাখে আরাকান আর্মি? সত্যটা বেরিয়ে আসে এক ট্রলার মালিকের কাছ থেকে। অনেকের কাছেই শুনছি ওরা নাকি অনেক কষ্টের মধ্যে থাকে, দিনে এক বেলা ভাত দেয় কাঁঠাল দিয়ে, শুধু কাঁঠাল দিয়ে ভাত। জি, শুকনা কাঁঠাল, জি। আর ওদের নাকি ছবি তুলে রাখে, মানে কোনোদিন যদি আবার পাই এখানে এসে ওদের বদনাম করে, তখন ওদেরকে আরও খারাপ কিছু করবে এরকম বলে রাখে। এজন্য এখানে এসে অনেকের ভালো বলতে হয়। তবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বলছে, যখনই জেলে আটকের খবর আসে তখনই মিয়ানমার সরকার কিংবা আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করে তারা। এখনো যারা আটক আছে তাদের দ্রুত ফিরিয়ে আনার আশা কর্মকর্তাদের। আরাকান আর্মির প্রতিনিধিরা তাদেরকে আটক করে নিয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভুলবশত ঘটনাগুলো আমাদের সবসময় গোচরীভূত হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আলোচনা সাপেক্ষে মধ্যস্থতার মাধ্যমে এদেরকে ফিরিয়ে আনা। মিয়ানমারের জান্তা সরকারের সাথে সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল যুদ্ধ শুরু হলে নিরাপত্তার কারণে বেশ কয়েক মাস নাফ নদী ও সাগরের কিছু এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এবছর তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এখন সীমান্তের ওপার থেকে গুলির ভয় না থাকলেও নতুন আতঙ্ক, আরাকান আর্মি মাছ ভর্তি ট্রলার সহ জেলেদের তুলে নিয়ে যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান শক্ত না হলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে বলে মত স্থানীয়দের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের মুসলিম নেতাদের সাথে হোয়াইট হাউসে ইফতার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম কমিউনিটির পাশাপাশি এতে অংশ নেন বেশ কিছু মুসলিম দেশের রাষ্ট্রদূত। ইফতার ও নৈশভোজে দেয়া বক্তব্যে নির্বাচনে জয়ের পেছনে মুসলিম কমিউনিটির অবদান স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। বলেন, মুসলমানদের যে কোনো সহায়তায় পাশে থাকবেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে বদ্ধপরিকর তার প্রশাসন, এমনটাও জানান ট্রাম্প। I want to thank two great gentlemen, the mayor of Hamtramck, Michigan. আমি যুক্তরাষ্ট্রের হাজার হাজার মুসলিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের অকুণ্ঠ সমর্থনের কারণেই প্রেসিডেন্ট হতে পেরেছি। যারা এভাবে আমাদের সমর্থন জুগিয়েছেন তাদের রমজানের শুভেচ্ছা জানাই। মুসলিম সম্প্রদায়ের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আর তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমার প্রশাসন। নতুন গ্যারাকলে পড়ছেন মেটা ব্যবহারকারীরা। ফেসবুকে শিকার হচ্ছেন ভুয়া খবর ও বিজ্ঞাপনের। এজন্য তৈরি করা হয়েছে দেশ বিদেশের পরিচিত 39টি গণমাধ্যমের নকল ওয়েবসাইট। গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব বলছে, কমপক্ষে 36টি দেশের প্রতারকরা এক হয়ে করছে প্রতারণা, হাতিয়ে নিচ্ছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিংবা টাকা। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। বিভ্রান্তি শুরু কয়েক মাস আগে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের এই ছবি দিয়ে দেশের পরিচিত একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে অনলাইন বিনিয়োগ স্কিম প্রচারের অভিযোগে মামলা করেছে, সেজন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু পুরো বিষয়টাই ছিল ভুয়া। এমন প্রতারণামূলক নিউজের যেন সমুদ্রে ভাসছে বাংলাদেশ। এজন্য ব্যবহার হচ্ছে মূলত ফেসবুক ও ইনস্টাগ্রাম, যার লিঙ্কে ক্লিক করলে ইউজার চলে যায় সংবাদের নকল ওয়েবসাইটে। সেখানে জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে তৈরি ভুয়া প্রতিবেদনের ছড়াছড়ি।
স্প্যাম বিজ্ঞাপন কিংবা ফেক নিউজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ডিসমিস ল্যাব নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। সাম্প্রতিক ঘটনা যাচাইয়ে তারা বিশ্লেষণ করেছে 37টি সংবাদ ও ফ্যাক্ট চেক প্রতিবেদন এবং 15টি অনলাইন রিভিউ। যেই ডিসমিস ল্যাবের কথা এখানে বলা হচ্ছে, তারা বলছে যে এই ধরনের স্প্যাম তৈরির জন্য অন্তত 39টি সংবাদ মাধ্যমের দেশে এবং বিদেশের নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল, সাউথ চায়না মর্নিং পোস্ট কিংবা খালেজ টাইমসের মতো গণমাধ্যম রয়েছে। এখানেই শেষ না, এই ধরনের বিজ্ঞাপন প্রচারের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে এবং সেখানে ইলন মাস্ক কিংবা কিলিয়ান এমবাপ্পেদের মতো যে ব্যক্তিরা রয়েছেন তাদের পরিচয় ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে এই ধরনের ভুয়া সংবাদ সবচেয়ে বেশি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সদ্য বিদায়ী উপদেষ্টা নাহিদ ইসলাম, ব্যবসায়ী আজিজ খান ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে। চক্রটির কার্যক্রম চোখে পড়েছে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ঘানা, জার্মানি, ফ্রান্স, কানাডা, চিলি, কাতার সহ অন্তত 36টি দেশে। এরকম অনেক ফেক লিঙ্ক, স্ক্যাম বের হয়েছে, যারা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়, যারা আসলে প্রতারণা করছে মানুষের সাথে। তো আপনার এই ব্যাপারে সতর্ক থাকবেন, কারা এটার পিছনে আছে, এটা কেন করছে, তাদের উদ্দেশ্য কি, এটা আসলে খুবই এটা এখন সামনে আসাটা খুব জরুরি। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। শুধু ভুয়া সংবাদ ও বিজ্ঞাপন তৈরি করেই ক্ষান্ত হয়নি এসব প্রতারক। সামাজিক মাধ্যমে পেইড বিজ্ঞাপন ব্যবহার করে এসব ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে। ব্যবহারকারী যখনই ক্লিক করেন তখন অনেক সময় তাদের বিভিন্ন ওয়েবসাইটে অর্থ লগ্নিরও লোভ দেখানো হয়। সেখানে কেউ একবার লগ ইন করলেই ব্যক্তিগত ও আর্থিক তথ্য চলে যায় স্ক্যামারদের হাতে। অনলাইন বিনিয়োগ নিয়ে অতি আগ্রহ থাকায় সহজে এসব প্রতারণার ফাঁদে ধরা দিচ্ছে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও আফ্রিকার কিছু দেশের মানুষ। আমাদের ছেলেমেয়েদের গেম অ্যাডিকশন, এটা প্রায় প্রত্যেকটা বাসার ভিতরে আছে। এই অ্যাডিকশনকে ব্যবহার করে এই ছোট ছেলে মেয়েদেরকে এক ধরনের ট্র্যাক করা হচ্ছে এবং সেই ট্র্যাক করে তাদের মাধ্যমে তাদেরকে দিয়ে তাদের বাবা মার ক্রেডিট কার্ডের নাম্বার নিয়ে নেওয়া এবং তাদেরকে একটা হুমকি হতে ফেলা। এবং আমেরিকাতে দেখা গেছে অনেকগুলো বাচ্চা সুইসাইড করেছে গত কয়েক বছরে, এবং যাদেরকে প্রতারণা করা হয়েছে ফিলিপিন থেকে। যেসব ভুয়া অ্যাকাউন্ট কিংবা পেজ ব্যবহার করে এসব বিজ্ঞাপন প্রচার হচ্ছে, ইতোমধ্যে তেমন কয়েক লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।